এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উম্মে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন। ঘাড়ে কোনো পুরুষের স্পর্শ পেতেই লিলি ভীষণ কেঁপে তড়িঘড়ি পিছু ফিরে তাকালো। ঘটনার আকস্মিকতায় অতি পরিচিত মুখটাকে দেখে লিলি পূর্ণ শঙ্কাগ্রস্ত হয়ে খানিক পিছিয়ে জোরে চেঁচিয়ে বলল, কে আপনি? ঝিরিঝিরি বৃষ্টিতে ববি ঠিক চোখ মেলে সামনের দিকে তাকাতে পারছে না। বারবার চোখের পাতা এক হয়ে যাচ্ছে। কপালে লেপ্টে থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে ববি খোলা খোলা চোখে লিলির দিকে তাকালো। 18 বছরের একটা যুবতী মেয়েকে লাল টুকটুকে বউ বেশে চোখের সামনে দেখে ববির ক্রোধিত চোখ দুটো ম্লান হয়ে এলো। চোখে মুখে এক অদ্ভুত উন্মাদনা কাজ করতে লাগলো। দুই চোখে আসক্তি নিয়ে ববি লিলির দিকে তাকিয়ে বলল, এত রাতে এই ঝুম বৃষ্টির মধ্যে একা একটা মেয়ে এখানে কি করছেন? বেজাক্ত অবস্থায় তো ছেলেদের মনে আগুন ধরিয়ে দিচ্ছেন। অল্প সময় থেমে ববি আবার পিছনের চুলগুলো টেনে হালকা হেসে বলল, আমি অবশ্য ওই চোখে আপনার দিকে তাকাই নেই, তাও তো আপনার জন্য এলাকার ছেলেদের সাথে কথাকাটি করতে হলো। আচ্ছা, আপনি কি বিয়ের আসর ছেড়ে পালিয়েছেন? টুকটুকে পুতুল বউ সেজে আছেন, তাই বললাম। লিলি ভয়ার্ত দৃষ্টিতে একদিকে সেই দিকে তাকিয়ে দেখল তাকে পিছু করা ছেলেগুলো আর নেই। আর এইদিকে ববি একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। তার জিজ্ঞাসার যেন কোনো অন্ত নেই। ক্রন্দনরত অবস্থায় আতঙ্কে জর্জরিত হয়ে লিলি সুঠাম দেহধারী আর গৌণবর্ণের আদলে দাঁড়িয়ে থাকা ববের পা ধরে কেঁদে নাক টেনে বলল, ভাইয়া প্লিজ আমাকে বাঁচান। আমি গ্রাম থেকে পালিয়ে এসেছি, তাও আবার বিয়ের আসর ছেড়ে। ঘটনার আকস্মিকতায় ববি সম্পূর্ণ বেকুব হয়ে হতভম্ব দৃষ্টিতে পায়ে ধরে বসে থাকা লিলিকে উদ্দেশ্য করে দাঁত কিরমিরিয়ে নিজেই নিজের মনে হাওড়িয়ে বলল, রাবিশ, এ আমার পা ধরলো কেন? কোন মহা ঝামেলায় ফেসে গেলাম আমি? এই জন্যই মেয়েদের চোখ ধাঁধানো রূপে মজতে নেই, হুট করে গায়ে এসে পড়ে। আসছিলাম তো এই মেয়েকে ধমকাতে, ভালোভাবে মুখ দেখে স্বয়ং আমি ভটকে গেলাম এই রূপে। লিলি একইভাবে ববির পা ধরে বসে আছে আর হেঁচকি তুলে কাঁদছে। ববি তার মনের ভ্রম ভেঙে লিলির দিকে দৃষ্টিপাত করে বজ্রকণ্ঠে বলল, পা ছাড়ুন, আপনি পা ধরেছেন কেন? লিলি মায়াভরা চোখে খুব কেঁদে ববির দিকে তাকিয়ে বলল, প্লিজ ভাইয়া আমার সাহায্য করুন। আমি খুব অসহায় হয়ে আপনার পা ধরেছি, আর আপনি আমার শেষ ভরসা। লিলির মায়াভরা চোখের দিকে তাকিয়ে ববির রাগের রক্তিম মুখটা মিয়ে গেল। লিলির বুক ফাটা আকুতি যেন ববির বুকে ধারালো আলপিন হয়ে বিঁধল। নরম স্বরে ববি লিলির দিকে তাকিয়ে বলল, এখানে আপনি কার কাছে এসেছেন? এই শহরে আমার চাচার বাড়ি। কখনো আসিনি আমি এই চেনা শহরে, তবে চাচার বাড়ির ঠিকানাটা আমি জানি। কেউ আমাকে সেই ঠিকানা অনুযায়ী চাচার বাড়ির সন্ধান দিচ্ছে না, উল্টো খারাপ চোখে আমাকে দেখছে, ভুলভাল পথ দেখিয়ে দিচ্ছে। এই করে করে বিকেল থেকে মধ্যরাত ঘনিয়ে এলো, অথচ আমি এখনো অবধি চাচার বাড়ি পৌঁছতেই পারলাম না। এই শহরের মানুষগুলো খুব খারাপ, কেউ কারো উপকারেই আসে না। ববি খানিক পিছিয়ে এসে লিলির থেকে কিছুটা দূরে সরে রুষ্ট হয়ে বলল, পা না ধরলেও আমি আপনাকে আপনার ঠিকানা অবধি পৌঁছে দিতাম। পায়ে ধরে কি প্রমাণ করতে চাইছেন আপনি? আপনি খুব অসহায়। লিলি বসা থেকে উঠে ববির সামনে হাত জোর করে কেঁদে বলল, অনুগ্রহ করে আমার চাচার বাড়ি পৌঁছে দিন প্লিজ। এই মুহূর্তে আমি পৃথিবীর ভীষণ অসহায় ব্যক্তি। বিশ্বাস করুন, আমার মাথা কাজ করছে না, খুব অস্থির অস্থির লাগছে। অন্ধকারে দম বন্ধ হয়ে আসছে, লোকজনের লোভাতুর চাহনি আমাকে ভৎস করে দিচ্ছে। এত বড় শহরের আলোক ধাঁধায় আমি হারিয়ে যাচ্ছি। ছোট্ট একটা গ্রামের মেয়ে আমি, শহরের চাকচিক্যতা আর জমজমাকে আমার মাথা ঘুরে আসছে। প্লিজ কৃপা করুন আমার উপর, প্লিজ।
ববি ভীষণ বেহিসাবি হয়ে পেছনের চুলগুলো টেনে উদ্বিগ্ন স্বরে লিলিকে বলল। প্লিজ শান্ত হন আপনি, আর ঠিকানাটা দিন। লিলি গলা ধরা স্বরে বেশ তাড়াহুড়ো করে বলল। ঝাউতলা চেয়ারম্যান বাড়ির বিপরীত পাশে স্বপ্ন ছায়া মঞ্জিল। ববি ভ্রুযুগল ঈষৎ কুঁচকে বলল। শিওর এটাই আপনার চাচার বাড়ির ঠিকানা? সিওর, প্লিজ আমাকে এই ঠিকানায় পৌঁছে দিন। আশ্চর্যের বিষয় কি জানেন, ঠিকানার ধারে কাছে এসেই আপনি ঠিকানা খুঁজছেন। তার মানে আমার চাচার বাড়ি আশেপাশে কোথাও? এখান থেকে 10 মিনিট হেঁটে গেলেই আপনার চাচার বাড়ি। এক্ষুনি আমাকে নিয়ে চলুন প্লিজ, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। প্যান্টের পকেটে দুহাত গুজে ববি সামনের দিকে হাঁটা ধরল, আর পিছু ফিরে লিলির দিকে তাকিয়ে বলল। চলুন, বৃষ্টি খুব বাড়ছে, কখন ঝড়ের তাণ্ডব শুরু হয় কি জানি। লিলির চোখের জলগুলো মুছে হাতে একটা ছোট ব্যাগ নিয়ে ববির পিছু পিছু হাঁটা ধরল। ঠান্ডায় এক প্রকার কাঁপছে লিলি। গায়ে জড়ানো লাল শাড়িটা টেনে সে নিজেকে আরো বেশি করে ঢেকে নিচ্ছে। বৃষ্টির তাণ্ডব যেন কিছুতেই কমছে না, উল্টে বাড়ছে। গোটা একটা দিন পার হয়ে গেল, অথচ লিলির এখনো নাওয়া খাওয়া হয়নি। শরীরটা অসাড় হয়ে আসছে তার, ঠিকভাবে হাঁটতেও পারছে না ও। ববি পেছন থেকে আর চোখে লিলির দিকে তাকিয়ে দেখল লিলি খানিক হেলে দুলে হাঁটছে, মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরে পড়বে। ববি হাঁটা থামিয়ে লিলির পাশাপাশি দাঁড়ালো। গা থেকে শার্টটা খুলে ববি দুইজনের মাথার উপরে মেলে ধরল। লিলি অস্থির চোখ নিয়ে ববির দিকে তাকাতেই ববি দাম্ভিক স্বরে বলল। গো হেড, ঝড় ও বৃষ্টি থেকে বাঁচার জন্যই এটা করা। লিলি মাথাটা নিচু করে সামনে হাঁটা ধরল। ববি জিজ্ঞাসু দৃষ্টিতে লিলির দিকে তাকিয়ে বলল। আচ্ছা, আপনি কখনো আপনার চাচার বাড়িতে আসেননি? না, আসলে চাচা আমাদের সাথে তেমন যোগাযোগ করতে চান না। কেন, কারণ কি? আসলে আমার চাচা ওনার শ্বশুরবাড়িতে ঘর জামাই হয়ে থাকেন, তো তাই হয়তো সাহস করে আমাদের সাথে যোগাযোগ করতে চান না। আর তাছাড়া আমার চাচা আমার বিয়ের খবরও জানতেন না। আপনার চাচার নাম জুবায়ের হোসেন, রাইট? লিলি ম্লান হেসে ববির দিকে তাকিয়ে বলল। জি। আপনি কিভাবে জানলেন? কারণ জুবায়ের চাচার পাশের বাড়িটাই আমাদের। এতক্ষণে আমি একটা ঠিক মানুষকে খুঁজে পেলাম, ভাবতেই খুব খুশি লাগছে। ববি অল্প সময় থেমে আবার বলল। আচ্ছা, আপনার নামটা জানতে পারি? লিলি খানম। আমি ববি, ববি তাজওয়ার। ববির দিকে তাকিয়ে লিলি হালকা হাসলো। ববি কিছুটা সংকোচ বোধ করে আবার বলল। আচ্ছা, আমি কি জানতে পারি আপনি কেন বিয়ের আসর ছেড়ে পালিয়েছেন? লিলি কান্নাজড়িত কণ্ঠে মাথাটা নিচু করে বলল। আমি মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি, এর মাঝেই বাবা পাগল হয়ে গেছে আমার বিয়ে দিতে। নিম্নবিত্ত পরিবারের মেয়ে বলে মা বাবা কখন আমাকে বিয়ে দিয়ে নিয়ে যেতে দায় ছাড়া করবেন সেই চিন্তায় আছেন। কিন্তু আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। আমার তো অনেক পড়াশোনা করতে হবে, অনেক বড় হতে হবে, চাকরি বাকরি করতে হবে, মা বাবাকে একটা সুস্থ জীবন, সুন্দর জীবন উপহার দিতে হবে, গ্রামের ওই নোংরা সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। মেয়ে বলে গ্রামের লোকজনদের যে অবহেলা, অত্যাচার, নিপীড়ন সহ্য করেছি, সব পা দিয়ে পিষে দিতে হবে। প্রমাণ করতে হবে মেয়েরা চাইলেই সব পারে। ছেলেদের মতো মাথা উঁচু করে দাঁড়াতে হবে, ছেলেদের মতো টাকা পয়সাও রোজগার করতে পারে, বাবা মাকে সুন্দর সুস্থ একটা জীবন দিতে পারে, তাদের ইচ্ছে মতো জীবনসঙ্গী বেছে নিতেও পারে। আর তাই আমি বিয়ের আসর ছেড়ে পালিয়ে এসেছি। চাচার কাছ থেকে পরে অনেক বড় হব আমি, নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করেই তবে বাড়ি ফিরব। ববি খুব মনোযোগ দিয়ে লিলির কথাগুলো শুনল। লিলিকে দেখে খুব উচ্চাকাঙ্ক্ষিত আর দৃঢ় মনের মনে হচ্ছে তার। তাছাড়া লিলি খুব সাহসীও বটে। না হয় একা একটা মেয়ে, গ্রামের মেয়ে এত বড় ঝুঁকি নিয়ে বিয়ের আসর থেকে পালিয়ে আসতে পারে না, তাও আবার এত রাতে। পুরো শহরে ঘুরে ঘুরে তার চাচার বাড়ির সন্ধান করতে পারে না। পৃথিবীতে এমন দৃষ্টিভঙ্গির মেয়ে খুবই কম আছে।
যে নিজের মনে জমা সাহসটুকু সঞ্চয় করে নিজেই নিজেকে উত্তম রূপে সমাজে প্রতিষ্ঠিত করার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এত দূর আসতে পারে। ববি মনে মনে হেসে নিজেই নিজেকে বলল, এই মেয়েকে তো আমার চাই চাই। এই প্রথম কোনো মেয়েকে দেখে আমি থমকে গিয়েছি। কখনো মুগ্ধ হয়েছি তো কখনো হেসেছি। পাগল পাগল হয়ে তার পিছু পিছুই ছুটছি। এই ঝড় বৃষ্টির মধ্যে তাকে একটু স্বস্তি দেওয়ার জন্য গা থেকে শার্ট খুলে ছাতা হয়ে দাঁড়িয়েছি। রাগী ভাবটা একদম কমে গিয়েছে আমার। ইচ্ছে করেও রাগ দেখাতে পারছি না। তার মানে কি দাঁড়ায়? সামথিং সামথিং। ববি খুব উৎসুক হয়ে লিলির দিকে তাকিয়ে আবার বলল, আপনার চাচা আপনাকে মেনে নেবেন তো? মানে যদি আপনাকে আবার গ্রামে পাঠিয়ে দেয়? কখনো না। আমার চাচা আমাকে ঠিক আশ্রয় দেবেন, ঠিক বুঝবেন আমায়। এর মাঝেই ববি হঠাৎ থেমে গেল। ঘোলাটে দৃষ্টিতে লিলির দিকে তাকিয়ে বলল, লিলি, আমরা পৌঁছে গিয়েছি। বা পাশের বাড়িটাই আপনার চাচার। লিলি খুব হেসে এক হাতে শাড়িটা ধরল আর অন্য হাতে ছোট ব্যাগটা নিয়ে দৌড়ে বাপাশের বিশাল বাড়িটার মেন গেটে এসে দাঁড়ালো। গেটের বাপাশে সাদা টাইলসের ওপর কালো কালিতে লেখা স্বপ্ন ছায়া মঞ্জিল। লিলি পিছু ফিরে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা ববির দিকে তাকিয়ে খুব উচ্ছ্বাসিত হয়ে বলল, থ্যাঙ্কস ববি ভাই। আপনাকে দেখেই আমার মনে হয়েছিল আপনাকে সত্যিই বিশ্বাস করা যায়। তাই তো এই অচেনা শহরে আপনার হাত ধরে এই ঠিকানা অবধি আসা। ববি শার্টটা গায়ে জড়িয়ে মলিন হেসে লিলির দিকে তাকালো। ববির থেকে চোখ ফিরিয়ে লিলি মেন গেটে খুব জোরে জোরে টোকা মারছে আর বলছে, কেউ আছো? দরজাটা খোলো প্লিজ। অনেক ধাক্কানোর পরও কেউ দরজাটা খুলছে না। লিলি গম্ভীর ভাব নিয়ে ববির দিকে তাকালো। লিলির একটু কাছে এগিয়ে এসে ববি কাঁপা কাঁপা চোখে লিলির দিকে তাকিয়ে বলল, লিলি, আপনি চাইলে আজকের রাতটা আপনি আমাদের বাড়িতে কাটাতে পারেন। আসলে খুব বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টির রিমঝিম আওয়াজে হয়তো বাড়ির কেউ আপনার ডাক শুনতে পারছেন না। লিলি মনমরা হয়ে বলল, আপনার পরিবার রাগ করবে আপনার সাথে আমাকে দেখলে? কেউ দেখবে না আর জানতেও পারবে না আপনি আমার সাথে ছিলেন। মানে কিভাবে? পিছনের গেট দিয়ে আমরা বাড়িতে ঢুকবো, কেউ টেরই পাবে না। কিন্তু আমি একটা একা মেয়ে, আপনার সাথে থাকবো, খুব বাজে দেখায় না? আপনি রুমে থাকবেন আর আমি ব্যালকনিতে, সিম্পল। তাছাড়া আপনি আমাকে আরও একবার বিশ্বাস করে দেখতে পারেন। আশ্বস্ত করছি, আমি আপনার বিশ্বাসের পূর্ণ মর্যাদা রাখব। লিলি কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে চলুন। ববি আবারও সামনে হাঁটা ধরল। লিলি তার পেছনে পেছনে হাঁটছে। একটা বাড়ি পার করে ববি 2 তলা বিশিষ্ট একটা বাড়ির সামনে এসে থেমে গেল। আচমকাই ববি লিলির হাতটা ধরে বাড়ির পেছনের দিকটায় চলে এলো। পেছনের দিকটায় ছোট একটা গেট দেখা যাচ্ছে। ধীর পায়ে হেঁটে ববি লিলিকে নিয়ে গেটের ভেতরে ঢুকে পড়ল। আর এক ভো দৌড়ে একতলার ডান পাশের রুমটায় দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। রুমে ঢুকেই ববি ভেতর থেকে দরজার খিলটা লাগিয়ে দিল। রুমের লাইটটা জ্বালাতে লিলি তাজ্জব হয়ে পুরো রুমে চোখ বুলিয়ে তাকালো। এত বড় রুম আর এত দামি আসবাবপত্র লিলি এর আগে কখনো দেখেনি। সারা রুমে আসবাবপত্রে গিজগিজ করছে। ড্রেসিং টেবিলের আয়নাতে লিলির সম্পূর্ণ অবয়ব দেখা যাচ্ছে। চোখে মুখে বিস্ময় নিয়ে লিলি ড্রেসিং টেবিলের আয়নার সামনে এসে দাঁড়ালো। মুখে হাত দিয়ে সে খুঁটিয়ে খুঁটিয়ে আয়নায় নিজেকে দেখছে আর মনে মনে বিড়বিড়িয়ে বলছে, বাপরে, এত বড় আয়নাও দুনিয়াতে হয়? ওইদিকে ববি গায়ের শার্টটা খুলে বেশ ব্যস্ত ভঙ্গিতে লিলির দিকে তাকিয়ে বলল, এটা আমার রুম, ভীষণ অগোছালো। আই নো, তাড়াতাড়ি করে শাড়িটা পাল্টে নিন, বেশিক্ষণ ভেজা শরীরে থাকলে ঠান্ডা লেগে যাবে। লিলি আয়না দিয়ে ববির প্রতিবিম্বের দিকে তাকিয়ে মুখটা কালো করে বলল, আমি তো এখানে বাড়তি কোনো কাপড় নিয়ে আসিনি, শাড়িটা পাল্টে কি পরবো? কেন,
আমার শার্ট পরবেন? আপনার বডির সাইজ অনুযায়ী আমার শার্ট বিশাল হবে। ছি, মেয়ে হয়ে আমি শার্ট পরবো? কেন, প্রবলেম কি? আপনি তো আর শার্ট পরে বাইরে যাচ্ছেন না, ঘরের ভিতরেই থাকবেন। আপনি তো রুমের ভেতরেই থাকবেন, আপনার সামনে আমি শার্ট পরে ঘুরবো? ববি বেশ ভাবুক ভঙ্গিতে বলল, তা ঠিক, তবে সবটাই ডিপেন্ড করছে নজরের ওপর। আমার নজর কিন্তু রাস্তার ছেলেদের মতো নিম্নমানের না, যথেষ্ট মানসম্মত। লিলি মাথাটা নিচু করে ছোট আওয়াজে বলল, ঠিক আছে, তবে মনের মাঝে তো খচখচানি থেকেই যায়। ওকে ফাইন, আপনার যেহেতু এতই দ্বিধা, আমি এক কাজ করছি। আপনার শাড়িটা নিয়ে গ্যাসে যাচ্ছি, আগুনের নিম্ন তাপে শাড়িটা শুকিয়ে আছি। বড়জোর ঘণ্টাখানিক সময় তো লাগবেই। এরপর শুকনো শাড়িটা আপনি আবার পরে নেবেন, তখন আর শার্ট পরে আমার সামনে আপনাকে ঘুরতে হবে না। সিম্পল। লিলি চোখে মুখে উদ্বিগ্নতা নিয়ে বলল, গ্রামে থাকতে আমি শুনেছি শহরের বাসাবাড়ির লোকেরা এমন শাড়ি কাপড় গ্যাসে শুকাতে গিয়ে বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হয়, জানমালের অনেক ক্ষতিও হয়। দুর্ঘটনা তো কোনো হাত পা নেই, তাই না? কখন থেকে কি হয়ে যায়, এই জন্য তো আমাদের সতর্ক থাকা উচিত। আমার মনে হচ্ছে আপনার এই আইডিয়াটা আমাদের জন্য হেল্পফুল হবে না, উল্টো ক্ষতিকর হতে পারে। ববি মাথা চুলকিয়ে কিছুটা তিক্ত হয়ে বলল, তাহলে আপনি কি চাইছেন? হ্যাঁ, কি করতে চাইছেন? নাকি এভাবে ভেজা কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকতে চাইছেন? লিলি ছোট ছোট চোখে ববির দিকে তাকিয়ে বলল, আপনার মায়ের একটা শাড়ি হবে, যদি জোগাড় করে দিতেন। হাউ স্ট্রেঞ্জ লিলি, আমি এখন মায়ের রুমে যাব কিভাবে? মা তো আমাকে দেখে নেবে, আর আমি যদি কোনোভাবে ধরা পড়ে যাই তাহলে পারবেন তো আপনি বাড়তি ঝামেলা সামলাতে? লিলি কিছু বলল না, মাথা নিচু করে মুখটা মলিন করে দাঁড়িয়ে আছে। ববি সামনে চুলগুলো টেনে লিলির কিঞ্চিত সামনে এগিয়ে এসে বলল, প্লিজ ট্রাস্ট মি লিলি, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আমি আপনার দিকে বাজে নজরে তাকাবো না। ইনফ্যাক্ট আমি তো আপনার সামনেই আসবো না। এই যে আমি রুম থেকে বের হচ্ছি, সোজা ব্যালকনিতে যাচ্ছি। ব্যালকনির দরজাটা ওই পাশ থেকে বন্ধ করে দেব, এমনকি জানালার থাইও। দরকার হলে জানালার পর্দাগুলো লাগিয়ে দেব। তখন তো আর কোনো অবকাশ থাকবে না জানালা দিয়ে আপনার দিকে তাকানোর। বিশ্বাস করুন, কোনোভাবেই আমি আপনার দিকে তাকাবো না। আইশাপাত। লিলি এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে ববির শর্তে সে ঘোর নারাজ। তার মধ্যে অপারগতার কোনো চিহ্নই নেই। মনের মাঝে প্রবল জড়তা কাজ করছে। হুট করে ববিকে বিশ্বাস করতে পারছে না, যা হয়তো আগে থেকেই তার ব্যক্তিত্বে মিশে আছে। ববি ভীষণ হাইপার হয়ে কপালে ঘষে ক্ষীণ কণ্ঠে লিলিকে বলল, ওকে ফাইন, আমার কাছে আরেকটা অপশন আছে। আপনি চাইলে আমার শার্টের উপরে আরেকটা সিঙ্গেল ব্ল্যাঙ্কেট মুড়িয়ে রাখতে পারেন, তখন কোনোভাবেই আপনার বডি দেখা যাবে না। আই হোপ এই অপশনটা আপনার চয়েসেবল হবে। লিলি মাথা উঠিয়ে ম্লান হেসে ববির দিকে তাকিয়ে বলল, এই অপশনটা আমার খুব পছন্দ হয়েছে। ববি পরপর কয়েকটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, থ্যাঙ্কস গড, শেষ পর্যন্ত এই অপশনটা আপনার মনে ধরেছে। হম্বিতম্বি হয়ে ববি আলমারি থেকে সিঙ্গেল একটা ব্ল্যাঙ্কেট বের করে লিলির হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নিন ব্ল্যাঙ্কেট। দাঁড়ান, শার্টও দিচ্ছি। আলমারির হ্যাঙ্গার থেকে একটা হোয়াইট শার্ট বের করে ববি লিলির হাতে তুলে দিয়ে বলল, শার্টটাও নিন, আর সোজা ওয়াশরুমে ঢুকে যান। আপনি কি এখানেই থাকবেন? না, আমি এখনই ব্যালকনিতে চলে যাচ্ছি। ভয় নেই আপনার, নিশ্চিন্তে থাকতে পারেন। ববি কোনো মেয়ের জন্যই ক্ষতিকর নয়। লিলি মাথাটা নিচু করে হামতা হামতা করে বলল, আপনার দিকে তাকাতে আমার খুব দৃষ্টিকটু লাগছে। এই প্রথম উদম গায়ে কোনো ছেলে আমার সামনে দাঁড়িয়ে আছে, আর আমিও তার সামনে দাঁড়িয়ে আছি। ববি হালকা হেসে বলল, ওকে সরি, আমি শার্ট পরে নিচ্ছি, আর আপনার সামনে থেকেও লিভ নিচ্ছি। রুমের টিউবলাইট অফ করে ববি ড্রিম লাইট জ্বালিয়ে দিল।
লিলি হকচকিয়ে ওঠে বেডের একটা কর্নারে এসে দাঁড়ালো। কাঁপা কাঁপা স্বরে লিলি ববিকে উদ্দেশ্য করে বলল, লাইটটা অফ করলেন কেন? ডোন্ট ওয়ারি লিলি, আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন? আপনার ক্ষতি করার কোনো উদ্দেশ্য আমার নেই। আমি লাইটটা অফ করেছি কারণ বলা যায় না আমাদের বাড়ির যদি কেউ কখন ঘুম থেকে জেগে যায় আর যদি কোনোভাবে দেখে নেয় যে আমার রুমের লাইট জ্বলছে, তখন ওনারা নির্ঘাত কিছু সন্দেহ করবেন এবং দরজা ধাক্কাবেন, জানতে চাইবেন এত রাত অবধি আমার রুমের লাইট জ্বলছে কেন। তখন আমি তাদের কী জবাব দেব? আর এর চেয়েও বড় পয়েন্ট হলো, ওনারা রুমে ঢুকলেই আপনাকে দেখে নেবে, বেঁধে যাবে আর এক কেলেঙ্কারি। পারবেন তো তখন এত বড় কেলেঙ্কারি সামলাতে? লিলি হাঁপ ছেড়ে বেঁচে চোখে মুখে স্বস্তির ছাপ ফুটিয়ে বলল, তাহলে ঠিক আছে, লাইটটা বন্ধই থাকুক। চাইলে আপনি ড্রিম লাইটটাও বন্ধ করে দিতে পারেন। না, এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। অন্ধকারে আপনি নিশ্চয়ই ভয় পাবেন। তা ঠিক। আচ্ছা, আপনি যান, আমি ওয়াশরুমে যাব। শাড়িটা দ্রুত পাল্টাতে হবে। ববি মাথা নাড়িয়ে আলমারি থেকে একটা শার্ট প্যান্ট সহ বেডের উপর থেকে একটা বালিশ আর ব্ল্যাঙ্কেট নিয়ে সোজা ব্যালকনিতে চলে গেল আর ঠাস করে ব্যালকনির দরজাটা লাগিয়ে দিল। পালাক্রমে সে ব্যালকনির পাশের জানালার থাইটাও লাগিয়ে দিল, জানালার পর্দাও মেলে দিল। প্যান্টটা চেঞ্জ করে গায়ে একটা ব্ল্যাক শার্ট জড়িয়ে নিল। কম্বলটা ফ্লোরে বিছিয়ে ববি বালিশ মাথায় দিয়ে উপর হয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে মৃদু হেসে ববি লিলির কথা ভাবছে। লিলির ভেজা চুল, নেশাক্ত চোখ, মলিন হাসি, শুকনো ঠোঁট, খুঁড়ে ভাব, নরম স্বরে কথা বলা, সব মিলিয়ে ববিকে বড্ড ভাবাচ্ছে। গ্রামের মেয়েদের আত্মসম্মানবোধ বরাবরই বেশি, যা ববি লিলিকে দেখে টের পেল। লিলি যে খুব সহজে ববিকে বিশ্বাস করতে পারছে না, তা ববি হাড়ে হাড়ে টের পাচ্ছে। তবে ববির মনে হচ্ছে এটাই স্বাভাবিক। এত সহজে কাউকে বিশ্বাস করা মানে তো বোকার স্বর্গে বাস করা। মন থেকে কারো বিশ্বাস অর্জন করা এতটাও সহজ নয়। কিছু একটা মনে পড়তে ববি হঠাৎ করে ধরফড়িয়ে শোয়া থেকে উঠে বসল। চোখে মুখে খানিক উদ্বিগ্নতার ছাপ ফুটিয়ে সে বিড়বিড় করে বলল, ইস, লিলি হয়তো সকাল থেকে এই পর্যন্ত কিছুই খায়নি, এই জন্যই ওনাকে দেখতে কেমন শুকনো শুকনো লাগছিল। কিছু একটা ব্যবস্থা করতে হবে। হম্বিতম্বি হয়ে লিলি ব্যালকনির দরজাটা খুলে রুমের ভেতরে ঢুকে পড়ল। রুমে লিলিকে দেখতে না পেয়ে ববি স্বস্তির একটা শ্বাস ছেড়ে দৌড়ে ডেস্কের দিকটায় চলে এলো। ডেস্কের 2 নম্বর ড্রয়ার খুলে সে দুটো টাইগার বিস্কিটের প্যাকেট বের করে বেডের একপাশে প্যাকেটগুলো রেখে মনে মনে বলল, বিস্কিট ছাড়া আর কোনো উপায়ও নেই। রান্নাঘরে এই মুহূর্তে আমি যেতেও পারবো না। আশা করছি এই দুটো বিস্কিটই লিলির হয়ে যাবে। ববি আবার তাড়াহুড়ো করে ব্যালকনিতে চলে এলো। ব্যালকনির দরজাটা লাগিয়ে দরজায় পিঠ ঠেকিয়ে বলল, থ্যাঙ্কস গড, লিলি কিছু টের পায়নি। টের পেলে কি না কি ভাবতো। গুড নিউজ, এবার শুধু ওনার ওয়াশরুম থেকে বের হওয়ার অপেক্ষা। ব্যালকনির গ্রিল ধরে ববি অধীর আগ্রহ নিয়ে ওয়াশরুমের দরজা খোলার অপেক্ষা করছে। খানিকক্ষণ বাদে লিলি শাড়ি পাল্টে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেতেই ববি একই জায়গায় দাঁড়িয়ে খানিক চেঁচিয়ে লিলিকে উদ্দেশ্য করে বলল, বেডের উপরে বিস্কিট রাখা আছে লিলি, প্লিজ খেয়ে নেবেন। লিলি ভেজা শাড়ি হাতে নিয়ে চোখে মুখে খানিক আতঙ্ক নিয়ে বেশ চেঁচিয়ে বলল, এই, আপনি আমাকে দেখছেন? এই না, একদম না, আমি আপনাকে দেখছি না। আমি আপনার উল্টো দিকেই আছি। দেখুন, জানালার থাইটাও বন্ধ, জানালার পর্দাও টানা। আপনাকে দেখার কোনো স্কোপ নেই। লিলি নিশ্চিন্ত হয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, কিন্তু আপনি এখনো ঘুমাননি কেন? এই তো এখনই ঘুমাবো। কোনো কিছুর দরকার পড়লে আমাকে ডেকে নেবেন প্লিজ। জি আচ্ছা, আপনি নিশ্চিন্তে ঘুমান। আপনিও। বড় একটা হাই তুলে ববি ফ্লোরে শুয়ে পড়ল। ঠোঁটের কোণে এক চিলতে মৃদু হাসি ফুটিয়ে সে চোখ বুজে ঘুমিয়ে পড়ল। মনে হচ্ছে আজ তার ঘুমটা বেশ মজার হবে। উপলক্ষটা তার ঠিক জানা নেই,
লিলি উসখুস করে এক হাতে ভেজা শাড়ি আর অন্য হাতে গায়ে পরে থাকা ববির শার্টটাকে পরপর টানছে। শার্টটা তার কাঁধ বেয়ে পড়ে যাচ্ছে। হাত, বডি সব দিক থেকেই ঝুলে আছে শার্ট। এই মুহূর্তে লিলিকে দেখে মনে হচ্ছে হ্যাঙ্গারে কোনো শার্ট ঝুলে আছে। ববির সুঠাম দেহের সাথে লিলির দেহটা পিঁপড়ে আর হাতের মতন আকাশ বিস্তর তফাত। চোখে মুখে চরম বিরক্তি নিয়ে লিলি ঠায় দাঁড়িয়ে আছে। শার্টটা পরে সে কোনো দিক থেকে কমফোর্টেবল ফিল করছে না, কেমন উদম উদম লাগছে। তবে শার্টটা থেকে মিষ্টি একটা ঘ্রাণ ভেসে আসছে, যে ঘ্রাণটা লিলির শরীরে কাঁটা দিয়ে তুলছে। লিলি বেশ বুঝতে পারছে এটা ববির শরীরের ঘ্রাণ। এই প্রথমেই সে কোনো ছেলের শরীরের মাতাল করা ঘ্রাণ নিল। মুগ্ধতার সাথে একরাশ তিক্ততা নিয়ে সে হাতে থাকা নিংড়ানো শাড়িটা প্লাস্টিকের একটা চেয়ারের ওপর রাখলো। চুলে বাঁধা টাওয়ালটাও খুলে সে ছেলেদের লুঙ্গির মতন কোমর থেকে পায়ের টানক অবধি তোয়ালে দিয়ে শরীরটাকে ঢেকে নিল। তার উপর আবার সিঙ্গেল ব্ল্যাঙ্কেটটাও আপাতমস্তক জড়িয়ে নিলে কিছুটা শাড়ির মতো। নড়তে চড়তে বেশ অসুবিধে হলেও সে নিশ্চিন্ত। মৃদু হেসে লিলি ভেজা শাড়িটা হাতে নিয়ে সাদা টাইলে মোড়ানো ফ্লোরে শাড়িটা লম্বা করে ছড়িয়ে দিল। ড্রেসিং টেবিলের ওপর থেকে ববির সবগুলো পারফিউমের কৌটো নিয়ে সে শাড়ির প্রতিটা কোণায় খুঁটি হিসাবে রাখল। পাখার বাতাসে কিছুক্ষণের মধ্যেই শাড়িটা শুকিয়ে যাবে। পুরোটা না শুকালেও অর্ধেক অংশ তো শুকিয়েই যাবে। ভেজা চুলগুলো হাত দিয়ে ঝেড়ে লিলি বোর্ডের কর্নার থেকে ছোট ব্যাগটা হাতে নিল। ব্যাগটা থেকে তার সমস্ত স্কুল সার্টিফিকেট, জন্ম নিবন্ধন কার্ড এক এক করে বের করলো। সবগুলো প্রয়োজনীয় কাগজই বৃষ্টির পানিতে অনেকটা ভিজে গেছে। উদ্বিগ্ন হয়ে লিলি তাড়াহুড়ো করে বিছানার ওপর সবগুলো কাগজ মেলে দিল। পাখার বাতাসে কাগজগুলো এই দিক ওই দিক উড়ে যাচ্ছে। মাথায় একটা দুর্দান্ত বুদ্ধি এলো লিলি। বেডের ওপর থেকে বিস্কিটের প্যাকেটগুলো হাতে নিয়ে প্যাকেটগুলো একটা একটা করে খুলে প্রতিটি বিস্কুট কাগজগুলোর দুই পাশে খুঁটি হিসাবে রাখলো। খুঁটি পেয়ে কাগজগুলো উড়ে যাওয়ার জোর হারিয়ে ফেলল। মলিন হেসে লিলি হাতে থাকা একটা বিস্কুট মুখে দিতেই মুখে হাত চেপে ধরে হো হা করে কেঁদে দিল। বাবা মার কথা খুব মনে পড়ছে তার। সে আদেও জানে না তাকে ছাড়া তার বাবা মা কোন পরিস্থিতিতে আছে। গ্রামের লোকজন আদেও তার বাবা মাকে কথা শোনাতে ছেড়েছে কিনা, তাদের একঘরে করে দিয়েছে কিনা, তার বাবা মা এখনো পর্যন্ত কিছু খেয়েছে কিনা, তাকে নিয়ে দুশ্চিন্তা করছে কিনা, তারা ভালো আছে কিনা, সুস্থ আছে কিনা, কিচ্ছু জানে না লিলি, কিচ্ছু না। মুখ চেপে কাঁদতে কাঁদতে লিলি ধপ করে ফ্লোরে বসে পড়ল। সে এখনো অবধি জানে না যে আশা নিয়ে সে গ্রাম ছেড়ে এই অচেনা শহরে এসেছে, সে আশা তার আদেও ফলবে কিনা, তার চাচা চাচি তাকে আশ্রয় দেবে কিনা, তার স্বপ্ন পূরণে সাহায্য করবে কিনা, এই শহরেই তার অস্তিত্ব রক্ষার শেষ গন্তব্য হবে কিনা, তার চোখ ভর্তি স্বপ্ন তার জীবিকা অর্জনের মুখ্য কারণ হবে কিনা, ভবিষ্যৎ তার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে কিনা তাও জানে না লিলি। ভবিষ্যৎটা এখন তার কাছে পুরোপুরি অন্ধকার, ধোঁয়াশা ভরা। মনে হাজারো অসম্ভাবনা, প্রশ্ন, কৌতূহল আর দ্বিধা নিয়ে লিলি কাঁদতে কাঁদতে নির্ঘুম রাত কাটিয়ে দিল। বিস্কিটের আর একটা কণাও তার পেটে গেল না। না খেয়েই সে অভুক্ত হয়ে আজ তো একটা দিন রাত কাটিয়ে দিল। চারিদিকে ফজরের আজান পড়তেই লিলি হুড়মুড়িয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। চোখের শুকনো জলগুলো মুছে সে প্রয়োজনীয় কাগজগুলো একটা একটা করে খুব সাবধানে ছোট ব্যাগটায় পুরে নিল। ফ্লোর থেকে শাড়িটা উঠিয়ে সে গায়ের শার্ট আর তোয়ালেটা খুলে শাড়িটা গায়ে জড়িয়ে নিল। ওয়াশরুম থেকে অজু করে বের হয়ে সে বিছানার উপরে দাঁড়িয়ে নামাজ আদায় করে নিল। নামাজের মোনাজাতে কিছুক্ষণ ডুকরে কেঁদে সে নামাজ শেষ করে প্রায় অনেকক্ষণ দোয়া দরুদ পড়ল। পূর্ব পাশের থাই গ্লাসের দিকে তাকাতেই সূর্যের একফালি রশ্মি রুমে ঢুকল। সূর্যের লাল কিরণটা লিলির চোখে মুখে আশার আলো দেখাচ্ছে। এক রাশ উচ্ছ্বাস নিয়ে
লিলি তাড়াহুড়ো করে ব্যালকনির দরজাটা ধাক্কাতে ধাক্কাতে ছোট আওয়াজে বলল, ববি ভাই শুনছেন, সকাল হয়ে গেছে। অনেকবার ডাকার পরেও ববি কোনো টু শব্দ করল না। সে নাক টেনে পড়ে পড়ে ঘুমাচ্ছে। লিলি গলা উঁচিয়েও ডাকতে পারছে না, যদি বাড়ির বাকি সদস্যরা জেগে যায় তাই। প্যারেশান হয়ে লিলি উপায় খুঁজে কি করে ববির ঘুম ভাঙানো যায়। ব্যালকনির পাশেই থাই গ্লাসটা চোখে পড়তেই লিলি তাড়াহুড়ো করে জানালার পর্দা সরিয়ে থাই গ্লাসটা খুলে ব্যালকনির ফ্লোরের দিকে তাকালো। ববি চিত হয়ে শুয়ে আছে, হাত পা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। গৌরবর্ণের চেহারাটা বালিশের নিচে চাপা পড়ে আছে। ফ্লোরে নাক মুখ ঠেকিয়ে সে মাথায় বালিশ চাপা দিয়ে শুয়ে আছে, কানগুলো বালিশের নিচে চাপা পড়ে আছে। এই জন্যই ডাকাডাকির আওয়াজ তার কানে পৌঁছায়নি। লিলি খুব উতলা হয়ে প্রায় অনেকবার ডাকাডাকি করে বেশ বিরক্ত হয়ে শেষবার ভীষণ জোরে চেঁচিয়ে বলল, ববি ভাই শুনছেন? শেষ ডাকটা ববির কানে পৌঁছালো। বালিশটা মাথা থেকে সরিয়ে সে পিটপিট চোখে জানালার থাইয়ের দিকে তাকালো। লিলির নেতিয়ে যাওয়া মুখটা দেখে ববি হুড়মুড়িয়ে শোয়া থেকে উঠে বসলো। চোখ কচলে ববি লিলির দিকে তাকাতেই লিলি বেশ উদ্বিগ্ন হয়ে বলল, ভোর তো হয়ে গেছে ববি ভাই, আমাকে এক্ষুনি এই বাড়ি ছেড়ে বের হতে হবে। ঘুম জড়ানো কণ্ঠে ববি লিলির দিকে তাকিয়ে বলল, আপনাকে এত শুকনো দেখাচ্ছে কেন লিলি? রাতে ঘুমাননি আপনি? চোখে ভাসা ভাসা জল নিয়ে লিলি বলল, যতক্ষণ না আমি চাচার কাছে যেতে পারবো আমার শান্তিতে ঘুম হবে না ববি ভাই। আমি একটা নিরাপদ আশ্রয় চাই। ববি বসা থেকে উঠে ব্যালকনির দরজাটা খুলে লিলির মুখোমুখি দাঁড়ালো। লিলি নাক টেনে কেঁদে বলল, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই বাড়ি থেকে বের করার চেষ্টা করুন প্লিজ। আপনার বাড়ির অন্যান্য সদস্যরা জাগার আগেই। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে ববি দেখল সকাল 6টা বাজছে। সামনের এলোমেলো চুলগুলো পেছনের দিকে ঠেলে ববি লিলির দিকে তাকিয়ে বলল, একটু দাঁড়ান আপনি, আমি ওয়াশরুম থেকে আসছি। ববি ওয়াশরুমে চলে গেল। লিলির ছোট্ট ব্যাগটা বুকে আঁকড়ে ধরে রুমের দরজার কাছে দাঁড়িয়ে আছে। ববি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে লিলির দিকে তাকিয়ে মলিন হেসে বলল, চলুন আপনার নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেই। লিলি গলা ধরা স্বরে ববির চোখের দিকে তাকিয়ে বলল, আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না ভাইয়া। আমি ভাগ্যবতী বলেই আপনার মতো একজন ভালো মানুষকে এই বিপদের সময় পাশে পেয়েছি। আপনি এই শহরের সবার থেকে আলাদা, খুব ভালো মনের মানুষ আপনি। একটা একা মেয়ে আপনার সাথে এক ঘরে রাত কাটিয়েছে, অথচ আপনি তার ক্ষতি না করে উল্টো তাকে নিরাপদে রেখেছেন, তার খেয়াল রেখেছেন। আমি আপনার এই ঋণ আজীবন মনে রাখবো ববি ভাই। ববি ম্লান হেসে বলল, মানুষ মানুষের জন্য লিলি। আমি মনে করি এই প্রবাদটা যদি পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার মনে ধারণ করে, তাহলে হয়তো একজন মানুষ কখনো আর একজন মানুষের বিপদে নিজের গা বাঁচাতে চাইবে না, বা সেই মানুষটার দুর্বলতার সুযোগ নেবে না। ববি অল্প সময় থেমে আবার বলল, এবার চলুন, দেরি হয়ে যাচ্ছে। দরজার খিলটা খুব সাবধানে খুলে ববি লিলিকে নিয়ে রুম থেকে বের হয়ে এলো। রাতের আধারে লিলি বাড়িটাকে ঠিকভাবে দেখতে পারেনি, তাই এইবার সে ভালো করে চোখ বুলিয়ে বাড়িটার দিকে তাকালো। ববিদের এই বাড়িটা লিলির কাছে মান্দাদা আমলের রাজা বাদশাদের বিরাট সাম্রাজ্য বলে মনে হচ্ছে। প্রাচীনতার ছাপ আছে বাড়িটাতে। বাড়ির প্রতিটা বিল্ডিংয়ে কেমন শ্যাওলা ধরে আছে, কিছু কিছু জায়গায় আবার খোদাই করা। সম্পূর্ণ বাড়িটা এল সিস্টেমের। 2 তলা বিশিষ্ট এক ভবন, 1 তলা 2 তলা সমানভাবে গড়া। রুমের চেয়ে বারান্দাগুলো বড় বড়। বারান্দার চারিদিকে রকমারি ফুলের টব, প্রতিটা টবে বিভিন্ন ধরনের ফুল ফুটে আছে। বাড়ির আঙিনায় বিশাল এক দোলনা, পাশেই আবার বড় বড় আম গাছ, জাম গাছ, পেয়ারা গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ, সুপারি গাছ। পুরো বাড়িটা বিশাল বিশাল গাছের ছত্রছায়া আছে। আলাদা করে আবার বাড়ির এক কোণায় সবজির বাগানও আছে।
দূরের থেকে লাউ গাছ, শিম গাছ, চিচিঙ্গা গাছ আর বেগুন গাছগুলোকেও দেখা যাচ্ছে। এত বড় বাড়ি আর বিশাল আঙিনার রাজকীয়তা দেখে লিলি ঠিক বুঝে গেছে ববি খুব ধনী পরিবারের ছেলে। দুইজন খুব দ্রুত পায়ে হেঁটে বাড়ির পেছনের গেট দিয়ে রাস্তায় চলে এলো। ববি জানে তার পরিবারের মানুষরা এত ভোরে ঘুম থেকে ওঠে না, এক একজন 7টা, 8টা, 9টা বাজে ওঠে। তাই লিলিকে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় তার মনে কোনো ভয় বা উৎকণ্ঠা কাজ করেনি। মেন রাস্তায় আসতেই ববি পিছু ফিরে লিলির দিকে তাকালো। লিলি খুব আশ্চর্যিত চোখে ববির দিকে তাকিয়ে বলল, আপনাদের এত বড় বাড়ি? ববি একটু উঁচিয়ে বলল। কেন, অবাক হচ্ছে? লিলি মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। ববি ফিক করে হেসে বলল, চেয়ারম্যানের বাড়ি, বড় তো হবেই। চেয়ারম্যানের বাড়ি তো রাস্তার বিপরীত পাশে। চেয়ারম্যানের দুটো বাড়ি, বুঝলে? আপনি চেয়ারম্যানের কি হন? ভাগ্নে, চলো এবার। চলুন। রাস্তাটা পুরো ফাঁকা, লোকজনদের আনাগোনা নেই বললেই চলে। শুধু কয়েকটা বড় বড় গাড়ি কিছুক্ষণ পর পর শো শো বেগে রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছে। ফুটপাতের মুদি দোকানগুলোও বন্ধ, শুধু একটা হোটেলের দোকান খোলা আছে। কয়েকজন লোক সমবেত হয়ে দোকানের সামনে দাঁড়িয়ে কাচের গ্লাসে করে চা খাচ্ছে। দেখে বোঝা যাচ্ছে ওনারা কোনো কলকারখানার শ্রমিক হবেন। রাস্তার চারিপাশে শুধু কাদা আর পানি। গতকাল রাতে বৃষ্টিটা পুরো শহরকে প্যাচপ্যাচে করে গেছে। চতুর্পাশে কেবল স্যাঁতস্যাঁতে মাটির গন্ধ। বৃষ্টির স্নিগ্ধ আমেজ পেয়ে শহরের লোকেরা নাক টেনে ঘুমাচ্ছে। ঘুম ভেঙে যেন উঠতেই চাইছে না। আজ অবশ্য ছুটির দিনও আছে। পুরো সপ্তাহ ঘুরে শুক্রবার দিনটাতেই শহরের লোকেরা বেশ আয়েশ করে ঘুমায়। এছাড়া আর স্বস্তি বিশ্রাম নেই তাদের। ফুটপাত ঘেঁষে বৃদ্ধ বয়সী লোকেরা জগিং স্যুট আর কেটস পরে জোরে জোরে জগিং করছে। অনেকে আবার রিল্যাক্স মোডে হেঁটে হেঁটে নিজেদের মধ্যে কথা বলছেন। পূর্ব দিকে সূর্য বেশ বিশালতা নিয়ে আকাশে নিজের ঠাঁই করে নিয়েছে। মনে হচ্ছে আজ আর বৃষ্টি বাদলা হবে না। সূর্য কিছুতেই আজ বৃষ্টির আড়ালে নিজেকে ঢাকবে না, একদম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আছে সে। সূর্যের আলোতে ফুটপাতে জমে থাকা কাদা আর পানিগুলো মুক্তোর মতো জলজল করে চলছে। দেখতে অবশ্য ভালোই লাগছে। ফুটপাত ধরে আনমনে হেঁটে চলেছে ববি এবং লিলি। কেউ কারোর দিকে তাকাচ্ছে না। দুইজনের মধ্যেই ব্যাপক মৌনতা। একটা বাড়ি পার করে সামনের বাড়িটাই স্বপ্নছায়া মঞ্জিল। লিলি খুব হাসতে হাসতে ববির আগে স্বপ্নছায়া মঞ্জিলের গেটের সামনে এসে দাঁড়ালো। ববির দিকে হাসি মুখে তাকিয়ে সে গেটের দরজায় টোকা মারতেই গেট খুলে কেউ বের হয়ে এলো। চোখের সামনে কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে দেখে লিলি আনন্দে উদ্বেলিত হয়ে চোখে জল আর মুখে হাসি নিয়ে বলল, চাচা। জুবায়ের আহমেদ অবিশ্বাস্য দৃষ্টিতে ব্রজকলিশাত কুচকে সাবলীল স্বরে লিলিকে বললেন, লিলি, তুই এখানে? চোখে মুখে খুশি আর উত্তেজনা নিয়ে লিলি ভুবন ভোলানো হাসি দিয়ে জুবায়ের আহমেদের ডান হাতটা চেপে ধরে বলল, হ্যাঁ চাচা, আমি এখানে তোমার কাছে সারা জীবনের জন্য চলে এসেছি আমি। কুচকানো ভ্রুজোড়া জুবায়ের আহমেদ আরও দ্বিগুণ কুচকে বললেন, কি বললি তুই? সারা জীবনের জন্য চলে এসেছিস মানে? প্রসারিত হাসিটা সংকুচিত করে লিলি অস্থির দৃষ্টিতে জুবায়ের আহমেদের দিকে তাকিয়ে বলল, কেন চাচা, তুমি খুশি হওনি? চিন্তিত মুখেও জুবায়ের আহমেদ জোরপূর্বক হাসি টেনে লিলির হাতটা ছেড়ে বললেন, খুশি হয়েছি। খুশি হব না কেন? আমি তো জানি তুই কয়েকদিনের জন্য এই বাড়িতে বেড়াতে এসেছিস। টাকা খাওয়া হয়ে গেলে গ্রামে ফিরে যাবি। না চাচা, আমি কয়েকদিনের জন্য এখানে বেড়াতে আসিনি। আমি আকাশ চূড়ার স্বপ্ন নিয়ে তোমার কাছে এসেছি। তোমার হাত ধরে সেই স্বপ্নের বাস্তবায়ন করতে এসেছি। কি স্বপ্ন? কি বলছিস তুই? আমি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি চাচা। মানে এসব তুই কি বলছিস লিলি?
হ্যাঁ চাচা, আমি সত্যি বলছি, বিয়ের আসর ছেড়ে পালিয়ে এসেছি আমি। বাবা জোর করে আমাকে গ্রামের মেম্বারের লুচু ছেলের সাথে বিয়ে দিচ্ছিলেন। তুমি তো জানোই চাচা, ছেলেটা কতটা খারাপ আর কতটা পাণ্ডুলে। তাছাড়া ও মেম্বার বাড়ির প্রতিটা মানুষই খুব অসৎ প্রকৃতির আর রক্তচোষা স্বভাবের। গ্রামের হিংস্রভাগ লোকেরাই ওনাদের অত্যাচারে অতিষ্ঠ। তাদের সাথে গ্রামের কোনো লোকেরাই পেরে ওঠে না। তাই তো বাবা অপারগ হয়ে ওই অসভ্য ছেলের সাথে আমার বিয়ে দিচ্ছিলেন। বাবা জানতেন বাধ্য হয়ে এই বিয়েতে রাজি না হলেও মেম্বারের ওই অসভ্য ছেলে জোর করে আমাকে তুলে নিয়ে গিয়ে হলেও বিয়ে করতেন, আমার ক্ষতি করতেন, আমার উপর অত্যাচার করতেন। এই অল্প একটু বয়সেই আমার জীবনটা ধ্বংস হয়ে যেত চাচা। লেখাপড়া করে অনেক বড় হওয়ার উচ্চাকাঙ্ক্ষাটাও ধূলিসাৎ হয়ে যেত। তাই তো আমি নিজের জীবন নিয়ে কাউকে কিছু না জানিয়ে গ্রাম থেকে পালিয়ে এসেছি এখানে। তোমাকে ভরসা করে এই অচেনা শহরে ছুটে এসেছি। তোমার ছায়ার থেকে জীবনের সবচেয়ে দামি স্বপ্নটা পূরণ করতে এসেছি। সমাজে নিজের আত্মপরিচয় গড়ে তুলতে এসেছি। তুমি তো জানো চাচা, আত্মপরিচয়ের জ্বালা কতটা। তুমি তো সেই 18 বছর বয়সে নিজের ভাইকে ছেড়ে, পরিবারকে ছেড়ে সেই সুদূর নড়াইল থেকে এই ঢাকা শহরে ছুটে এসেছিলেন লেখাপড়া করে নিজের আত্মপরিচয় করতে। তাহলে আমি কেন নিজের আত্মপরিচয়ের তাগিদে আপন চাচার কাছে আসতে পারি না? তার কাছে একটু ছায়া খুঁজতে পারি না? তার থেকে সাহায্য চাইতে পারি না? লিলি অল্প সময় থেমে ফের বলল, তুমি আমার ছায়া হয়ে পাশে থাকবে তো চাচা? হ্যাঁ, আমার স্বপ্ন পূরণে সাহায্য করবে তো? জুবাইর আহমেদ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছেন। চোখে ওনার প্রবল ইতস্ততার ভাব। মাথা নিচু করে উনি লিলিকে উদ্দেশ্য করে ক্ষীণ স্বরে বললেন, আমার মনে হয় লিলি তোর গ্রামে ফিরে যাওয়া উচিত। লিলি আবার বিস্ময় নিয়ে চোখে অশ্রুকণা জমিয়ে তার চাচাকে হালকা ঝাঁকিয়ে বলল, এসব তুমি কি বলছো চাচা? আমাকে আবার ওই জাহান্নামে ফিরে যেতে বলছো? এছাড়া আর কোনো উপায় নেই লিলি, ভাগ্যকে মেনে নে। আমি বিশ্বাস করতে পারছি না চাচা, তুমি আমাকে এইসব বলছো। টানা 20 বছর তুমি এই শহরে থাকছো। শহরের আধুনিকতার ছোঁয়া তোমার গায়ে লেগে আছে। তোমার চিন্তাধারা অবশ্যই সভ্য সমাজের মানুষদের মতো যুক্তিবাদী আর রুচিসম্মত। গ্রামের বিবেকহীন মানুষদের মতো অযৌক্তিক কথা কেন বলছো তুমি? তুমি তো জানো চাচা, ভাগ্যকে নিজের চেষ্টা, একাগ্রতা, নিয়ত আর দোয়ার দ্বারা পাল্টানো যায়। তাহলে আমি কেন আমার চেষ্টা আর একাগ্রতা দিয়ে আমার ভাগ্য বদলাতে পারবো না? জুবাইর আহমেদ শুকনো মুখে লিলির দিকে চোখ তুলে তাকালেন। আচমকা লিলির চোখের জল ছেড়ে জুবাইর আহমেদের পা চেপে ধরে কান্নাসিক্ত কণ্ঠে বলল, চাচা প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। বড্ড আশা নিয়ে তোমার দ্বারে নতজানু হয়েছি। অনেক সংগ্রাম করে আমাকে এই শহরে আসতে হয়েছে। একজন ছাড়া এই শহরের প্রতিটা লোকের কাছে আমাকে পদে পদে হেনস্থা হতে হয়েছে। দয়া করে মাঝপথে আমাকে নিঃস্ব করে ছেড়ে দিও না চাচা। এখন আমি চাইলেও গ্রামে ফিরে যেতে পারবো না। গ্রামের লোকেরা আমার মুখে চুনকালি মেখে দেবেন, হয়তো নাড়াও করে দেবেন। তুমি তো জানো চাচা, আমাদের অজাপাড়া গ্রামের নিয়ম কতটা জঘন্য আর হৃদয় বিদারক। জুবাইর আহমেদ তড়িঘড়ি করে লিলিকে পা থেকে উঠিয়ে লিলির দু কাঁধে হাত রেখে খানিক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বললেন, তোকে আমি কি করে বোঝাই মা? আমি চাইলেই তোকে এ বাড়িতে জায়গা দিতে পারবো না। তুই তো জানিস আমি নিজেই এ বাড়িতে ঘর জামাই হয়ে থাকি। আমার ছেলে, মেয়ে, বউ, শ্বশুর, শাশুড়ি সবাই এই বাড়িতে থাকে। তারা যদি তোকে গ্রহণ না করে তখন আমি কি করব বল? লিলি কেঁদে কেটে কিছু বলার পূর্বেই ববি গলা খাকিয়ে জুবাইর আহমেদের সম্মুখীন হয়ে ক্ষীণ হেসে বলল, আঙ্কেল, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলি। জুবাইর আহমেদ ববিকে দেখে খানিক হকচকিয়ে বললেন, আরে ববি, তুমি তুমি এখানে কি করছো? চাচা ভাতিজির বাক বিতণ্ডা শুনছিলাম। কখন এলে তুমি? খেয়ালই করলাম না। অনেক আগেই লিলির সাথে কথায় লিপ্ত ছিলেন, তাই হয়তো খেয়াল করেননি। জুবাইর আহমেদ শুকনো মুখেও জোরপূর্বক হেসে বললেন, হ্যাঁ বাবা, বলো কি বলবে? লিলির চুপসে যাওয়া মলির মুখটার দিকে তাকিয়ে ববি জুবাইর আহমেদকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা আঙ্কেল, লিলি আপনার রক্তের সম্পর্কের ভাতিজি তো?
জুবাইর আহমেদ মুখভঙ্গি পাল্টিয়ে ভ্রুযুগলিশত কুচকে বললেন, অবশ্যই লিলি আমার রক্তের সম্পর্কের ভাতিজি। তুমি হঠাৎ আমাকে এই প্রশ্ন করলে কেন? তাছাড়া আমার মনে হচ্ছে তুমি আগে থেকে লিলিকে চেনো, কিন্তু কিভাবে? লিলিকে আমি মাত্র একদিন হলো চিনি আঙ্কেল। লিলি আমাকে সব বলেছে। কেন সে গ্রাম থেকে বিয়ের আসর ছেড়ে পালিয়েছে, কেনই বা সে এই অচেনা শহরে এসেছে, আর কার কাছেই বা এসেছে। লিলির স্বপ্ন, ইচ্ছে, আকাঙ্ক্ষা সব আমাকে বলেছে। জুবাইর আহমেদ চোখজোড়া কৌতূহল নিয়ে ববির দিকে তাকিয়ে আছে। ববি অল্প সময় থেমে ফের বলল, আসলে আঙ্কেল, মাঝরাতের দিকে লিলির সাথে আমার দেখা হয় সামনের গলিতে। বৃষ্টিতে ভিজে কান্নারত অবস্থায় লিলি সম্পূর্ণ অসহায়, নিরুপায়, অবলা একজন মেয়ে হয়ে দাঁড়িয়েছিল। যখন আমি ঢাল হয়ে ওর কাছে যাই, তখন জানতে পারি লিলি আপনার ভাতিজি। গ্রাম থেকে বিয়ের আসর ছেড়ে পালিয়ে এসেছে সে আপনার কাছে নিরাপদ আশ্রয়ের আশায়, আকাশ জোড়া স্বপ্ন পূরণের আশায়, সমাজে নিজেকে প্রতিষ্ঠিতর আশায়। বুঝলেন এবার মেয়েটা আপনাকে ঠিক কতটা ভরসা করে এত দূর ছুটে এসেছে? তার মনে অগাধ বিশ্বাস ছিল যে তার চাচা তাকে ঠিক আশ্রয় দিবে, তার ছায়া হয়ে দাঁড়াবে, স্বপ্ন পূরণের এক জোড়া বিশ্বস্ত হাত হয়ে তাকে সামনে এগিয়ে দেবে। আর আপনি কিনা তার পুঁজি করার সমস্ত আশা, ভরসা, বিশ্বাস এভাবে ভেঙে দিচ্ছেন। মানে রক্তের টানেও তো একজন চাচা তার ভাতিজিকে সাহায্য করে। আপনার কি সেই রক্তের টানটা ফিল হচ্ছে না? জুবাইর আহমেদ ববির থেকে চোখ ফিরিয়ে চোখে মুখে অনুতপ্ততার ছাপ নিয়ে লিলির চোখের জলগুলো মুছে দিয়ে বললেন, আমি ছোট্ট একটা চেষ্টা করে দেখতে পারি লিলি, দেখি কতটা কি করা যায়। তুই চল আমার সাথে। জুবাইর আহমেদ লিলিকে নিয়ে বাড়ির গেটের ভেতরে ঢোকার আগে একবার ববির দিকে তাকিয়ে মলিন হেসে বললেন, আমি চেষ্টা করবো ববি, লিলির আশা, ভরসা, বিশ্বাসের পূর্ণ মর্যাদা দিতে। আসলে আমি জোর পাচ্ছিলাম না লিলিকে নিয়ে বাড়িতে ঢুকতে। জানোই তো সোনিয়ার পরিবার সম্পর্কে, সোনিয়া সম্পর্কে সারাক্ষণ আমাকে নখে তুলে মারে। কেন চলে যাচ্ছেন না এই বাড়ি ছেড়ে? হ্যাঁ, জব স্যালারি তো ভালোই পান আপনি। বাড়ি ছেড়ে গেলে ও বউ তো আর ছাড়তে পারবো না। স্থায়ী ঠিকানা ছেড়ে সোনিয়া অস্থায়ী কোনো ঠিকানায় যেতেই চাইছে না, তাই বাধ্য হয়ে আমাকে ও ছেলে মেয়ে নিয়ে এই স্থায়ী ঠিকানাতে থাকতে হচ্ছে। মাসে মাসে মোটা টাকা এই সংসারে দিয়েও প্রতিবেলা হেনস্থা হতে হচ্ছে। সংসার বড় মায়ের জিনিস, বুঝলে? এত সহজেই মায়া কাটানো যায় না। বিয়ে শাদী করো, এরপর বুঝবে। ববি নিশ্চুপ হয়ে গেল। জুবাইর আহমেদও লিলিকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেলেন। ববি পেছনের চুলগুলো টেনে নিজের বাড়ির দিকে এগোচ্ছে, আর মুখে বেশ ভাবুক ভাব ফুটিয়ে বিড়বিড় করে বলছে, জানি না ভিতরে কি হবে। সোনিয়া আন্টি সহ ওনার পরিবার যা ন্যারো মেন্টালিটির। আঙ্কেল তো সোনিয়া আন্টির স্বামী হিসেবেই ওই বাড়িতে যথেষ্ট মূল্যায়ন পাচ্ছে না। প্রতি পদে ওনাকে ভুগতে হচ্ছে, প্রতি বেলায় শ্বশুর শাশুড়ি বউয়ের কথা শুনতে হচ্ছে। না জানি লিলির সাথেও কি হয়। লিলি তো এখন তাদের পরিবারের এক্সট্রা একজন মানুষ, তার মানেই বাড়তি খরচ। নির্ঘাত সোনিয়া আন্টি ভীষণ চটে যাবেন, যা হিসাবে উনি, তার উপর লিলি গ্রামের মেয়ে, জুবায়ের আঙ্কেলের ভাতিজি। ববি অল্প সময় থেমে ফের বলল, তবে চাইবো যা হয় সব যেন ভালো হয়। লিলি যেন তার নিরাপদ আশ্রয়ে খুঁজে পায়, তার স্বপ্ন পূরণের সঠিক ঠিকানার সন্ধান পায়। এতটুকু সময়ই মেয়েটার প্রতি খুব মায়া পড়ে গিয়েছে। আমার থেকে দূরে যেও আমাকে খুব কাছ থেকে টানছে। ববি হঠাৎই মৃদু হেসে বলল, কই বাত নেই, পুতুল বউয়ের সাথে খুব শীঘ্রই দেখা হবে আমার। রাতে তো জুবার চাচার মেয়েকে পড়াতে যাবই, তখন না হয় লিলি ওরূপে পুতুল বউয়ের সাথে কথা বলে নেব। ববি বাড়ি ফিরে রুমে প্রবেশ করতে ঘড়িতে সকাল 7টার অ্যালার্ম বাজলো। অ্যালার্ম বন্ধ করে ববি কাঁথামুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। 10টায় ঘুম থেকে উঠে সে ভার্সিটিতে যাবে। বন্ধুদের সাথে সারাদিন আড্ডা মেরে রাতে জুবাইর আহমেদের বাড়িতে যাবে। লিলিকে নিয়ে জুবাইর আহমেদ বাড়ির ড্রয়িংয়ে প্রবেশ করলেন। ঘড়িতে সকাল 7টা বাজলেও এই বাড়িতে লোকজনদের জন্য মাত্র ভোর হওয়া। এই বাড়ির সবাই সকাল 9টা 10টায় উঠতে অভ্যস্ত।
জুবায়ের আহমেদ সকাল 8টায় জগিং করে এসে নিজের হাতে চা বানিয়ে বিস্কুট ভিজিয়ে খেয়ে অফিসে চলে যান আর বাড়ি ফেরেন রাত 10টায়। খুব ব্যস্তময় জীবন ওনার, তবে আজ শুক্রবার বলে ওনার তাড়া খুব কম ছিল। ভেবেছিল আজ অনেক বেলা অবধি জগিং করবেন, হোটেলে চা নাস্তা খেয়ে আসবেন। কিন্তু অকস্মাৎ লিলির আগমনে ওনার ভাবনা ভণ্ডুল হয়ে গেল। লিলিকে নিয়ে ফের বাড়িতে ঢুকতে হলো। ড্রয়িং রুমটা একদম ফাঁকা এবং অন্ধকার, শুধু খোলা জানালা দিয়ে সূর্যের তির্যক কিরণ রুমে ঢুকছে। সেই কিরণ দিয়ে লিলি পুরো বাড়িটা চোখ বুলিয়ে দেখছে। ড্রয়িং রুমটা ছোটোখাটো হলেও ইউনিক ডিজাইনের দুটো সোফা সেট, সোফাগুলোর মাঝখানে কাচের একটা টি টেবিল, 6 জনের চেয়ারযুক্ত একটা ডাইনিং টেবিল, চারপাশটা আবার নানা ধরনের রঙিন ফুলদানি দিয়ে সাজানো। বাড়ির ধরনটা স্কয়ার সিস্টেম। উত্তর পাশে ড্রয়িং রুম, পূর্ব পাশে দুটো রুম, 2 রুমের মাঝখানে একটা ওয়াশরুম, পশ্চিম পাশে আবার দুটো রুম, এর মাঝখানে আরও একটা ওয়াশরুম, দক্ষিণ পাশে মিডিয়াম সাইজের একটা কিচেন রুম। ড্রয়িং রুমের মতোই হয়তো বেডরুমগুলো ছোটোখাটো খুপড়ির মতো। ধ্যান ভেঙে লিলি জুবায়ের আহমেদের দিকে তাকালো। জুবায়ের আহমেদ নিচু আওয়াজে লিলির কানের কাছে এসে বললেন, সোনিয়াকে ভুলেও বলিস না তুই গ্রাম থেকে বিয়ের আসর ছেড়ে পালিয়ে এসেছিস। সোনিয়া যদি এই কথা জানতে পারে তাহলে আজই তোকে ধরে বেঁধে গ্রামে পাঠিয়ে দেবে। সে সর্বনাশটাও করে ছাড়বে। তাই বলছি বিয়ের ব্যাপারে কিচ্ছু বলবি না, বুঝেছিস? লিলি অবুঝ ভঙ্গিতে ডানে পায়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। জুবায়ের আহমেদ লিলিকে নিয়ে ওনার বেডরুমে প্রবেশ করলেন। বেডরুমটাও পুরো অন্ধকার, দুপাশের দুটো জানালাই বন্ধ। অন্ধকারে রুমে কিছুই দেখা যাচ্ছে না, তবে বোঝা যাচ্ছে ভেতরটা খুব ঘিঞ্জিকর, আসবাবপত্রে ঠাসা ঠাসা। লিলির হাতটা ছেড়ে জুবায়ের আহমেদ রুমের লাইটটা জ্বালিয়ে দিলেন। অমনি বেডে শুয়ে থাকা জুবায়ের আহমেদের ওয়াইফ সোনিয়া আহমেদ পিটপিট চোখে সামনের দিকে তাকালেন। লিলি খানিক শঙ্কাগ্রস্ত হয়ে অনেকটা পিছিয়ে জুবায়ের আহমেদের পেছনে এসে দাঁড়ালো। লিলিকে দেখা মাত্রই এই সোনিয়া আহমেদের চোখগুলো মুহূর্তের মধ্যেই প্রকাণ্ড করে হুড়মুড়িয়ে শোয়া থেকে উঠে বসলেন। ওনার চোখে মুখে অতি অবিশ্বাস্যতা আর আশ্চর্যের ছাপ স্পষ্ট। জুবায়ের আহমেদ গলা খাকিয়ে চোখ দুটো খর্বাকৃত করে সোনিয়া আহমেদের দিকে তাকিয়ে অপরিস্ফুট স্বরে বললেন, লিলি গ্রাম থেকে এসেছে সোনিয়া, আমাদের এখানে কয়েকদিনের জন্য থাকবে বলে। লিলি বিস্তর বিস্তৃত চোখে জুবায়ের আহমেদের দিকে দৃষ্টিপাত করল। জুবায়ের আহমেদ ফিসফিসিয়ে লিলির কানে বলল, আগে কয়েকটা দিনের জন্য এখানে থাক, মাথা গোজার জায়গাটা করে নে। তো এরপর না হয় সোনিয়ার সাথে আস্তে ধীরে কথা বলে এই বাড়িতে তোর স্থায়ী ঠিকানা করে দেবো। হ্যাঁ? লিলি স্বস্তিমূলক হাসি দিয়ে জুবায়ের আহমেদের দিকে তাকিয়ে মাথা নাড়ালো। সোনিয়া আহমেদ ছটপটিয়ে বিছানা ছেড়ে নেমে লিলি এবং জুবায়ের আহমেদের মুখোমুখি দাঁড়ালেন। ক্ষিপ্ত চোখে উনি কোমরে হাত দিয়ে জুবায়ের আহমেদকে উদ্দেশ্য করে বললেন, কয়েকদিনের জন্য থাকবে মানে? আমাদের বাড়িতে জায়গা কোথায়? খুপড়ির মতো 4টা রুম, কোথায় থাকবে তোমার ভাইয়ের মেয়ে? হ্যাঁ? লিলি মুখটা কালো করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। জুবায়ের আহমেদ খানিক শঙ্কিত হয়ে ক্ষীণ আওয়াজে বললেন, এত রেগে যাচ্ছ কেন সোনিয়া? রেশমি আর রনকের স্টাডি রুমটা তো রাতের বেলা ফাঁকাই থাকে। ওই রুমটাতে না হয় কয়েকদিনের জন্য লিলি থাকবে, কয়েকদিন পর তো মেয়েটা চলেই যাবে। সোনিয়া আহমেদ জুবায়ের আহমেদের দিকে চোখ ফিরিয়ে পাশেই চুপসে দাঁড়িয়ে থাকা লিলির ওপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে লিলিকে উদ্দেশ্য করে ক্ষিপ্ত স্বরে বলল, এই তুই এমন লাল বেনারসি পরে দাঁড়িয়ে আছিস কেন? বাড়ি থেকে কি এই লাল বেনারসি পরে এসেছিস? লিলি ভয়ার্ত দৃষ্টিতে সোনিয়া আহমেদের দিকে দৃষ্টিপাত করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, চাচি। সোনিয়া আহমেদ হেয় স্বরে বললেন, শহরে আসবি বলে খুব সেজেগুজে এসেছিস তাই না? রংচঙের শাড়ি, আহা কি ভাব! আমাদের শহরে তোর বয়সী মেয়েরা শাড়ি পরে এভাবে ঘুরে বেড়ায় না, বুঝেছিস? এখানে মেয়েরা বিয়ের পরেও শাড়ি পরতে চায় না। লিলি মাথা নিচু করে ক্ষীণ স্বরে বলল, শাড়িটা পাল্টে নিব চাচি, তুমি ব্যস্ত হয়েও না।
তাড়াতাড়ি পাল্টে নে। আর শোন, 7 দিনের বেশি আমাদের বাড়িতে থাকা যাবে না। তোর চাচার কি এটা নিজস্ব বাড়ি যে সারা জীবন থাকলেও সমস্যা হবে না? এটা আমার বাপের বাড়ি। দুটো পরিবার এই বাড়িতে থাকে। আমাদের নিজেদেরই এখানে থাকতে চলতে ফিরতে খুব অসুবিধে হয়। লিলি খান্না মিশ্রিত স্বরে বলল, চলে যাবো চাচি, খুব শীঘ্রই চলে যাব। ঠিক আছে, যা শাড়িটা পাল্টে নে। তোকে এই ভারী শাড়িতে দেখে আমার নিজেরই অসহ্য লাগছে।